বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার এই দেশকে শোষণ করে গেছে এবং শাসন করে গেছে। তো শাসনের নামে আসলে তারা শোষণটাই সব থেকে বেশি করছে। ব্যাপক দুর্নীতি, চাঁদাবাজি এবং গুম হত্যা এগুলো কিন্তু চালাই গেছে এর থেকে। এবং এদের দ্বারা, আওয়ামী লীগ সরকারের দ্বারা সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে হচ্ছে জামাত। জামাত সব থেকে তাদের কাছে বেশি অত্যাচারিত হয়েছে, এবং জামাতের যেসব নেতাকর্মী গুলো ছিল সেগুলোকে ধরে ধরে কিন্তু তারা যুদ্ধাপরাধী বিচারের মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলাইছে। অনেক লোককে হচ্ছে গুম করে ফেলছে বা হত্যা করছে। এবং জামাতের সাপোর্টের যেসব কর্মীরা ছিল, যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তাদেরকেও কিন্তু আয়না ঘরে বন্দি করে রাখা হয়। সেই ক্ষেত্রে বিএনপিও কিন্তু ব্যাপক পরিমাণে অত্যাচারের শিকার হয়েছে। আমরা জানি যে আসলে সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি সাকা চৌধুরী নামে পরিচিত, তাকে কিন্তু যুদ্ধ অপরাধী বিচারের নামে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। এবং এই সাকা চৌধুরীর সাথেই কিন্তু এক সময় শেখ হাসিনার বিয়ে হওয়ার কথা ছিল, এমন একটি আমরা কথা শুনেছিলাম। আসলে এই তৎকালীন সময়ে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে, প্রধান বিরোধী দল হিসেবে ছিল কিন্তু বিএনপি এবং জামাত, এই দুইটা। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু এই দলগুলো আবার ডিভাইডেড হয়ে একে অপরের বিরোধী হয়ে যায়। তো আসলে নেক্সটে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পরবর্তী বা আগামী সময়ে যেই দলটি ক্ষমতায় আসবে তার প্রধান বিরোধী দল হিসাবে কোন কোন দল থাকবে এবং এর প্রতিক্রিয়াগুলো কি হবে, এগুলো নিয়ে আজকে কিছু বলবো। ধরলাম যে আসলে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় চলে আসলো, তবে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বা প্রধান বিরোধী দল হিসেবে কারা থাকবে? প্রধান বিরোধী দল হিসেবে তখন থাকবে হচ্ছে জামাত। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ দল না হয় বা এই সংগঠনটি যদি থেকে যায়, তাহলে কিন্তু জামাত এবং আওয়ামী লীগ এই দুটি দলই হবে বিএনপির প্রধান বিরোধী দল। তা আসলে এরা যদি বিরোধী দলে থাকে, অর্থাৎ আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকে, দেশের মধ্যেও কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা কিন্তু তৈরি হয়ে থাকবে। তো তেমনি ভাবে যদি জামাত যদি ক্ষমতায় আসে, যে ধরে নিলাম যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসলো, তো জামাত ক্ষমতায় যদি আসে, তাহলে আসলে এর প্রতিদ্বন্দ্বী দল হিসাবে কে থাকবে বা বিরোধী দল হিসাবে কে থাকবে? সবার আগে আসবে হচ্ছে বিএনপি। বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা থাকবে হচ্ছে প্রধান বিরোধী দল, যেটা বাংলাদেশের মধ্যে এখন সবচাইতে শীর্ষ দল হিসেবে পরিচিত বা বিবেচিত করা হচ্ছে বা আছে এ পর্যন্ত। তো বর্তমানে এই বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী সবচাইতে বড় দল হিসেবে গণ্য করা হয় বিএনপিকে, কারণ আওয়ামী লীগের বর্তমানে অস্তিত্ব নেই। দ্বিতীয়তে আছে হচ্ছে জামাত। আসলে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের তখন পরিস্থিতিটা কি হতে পারে? আসলে যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে জামাতের বিরুদ্ধে আরেকটা নারীবাদী দল দাঁড়িয়ে যাবে, যে আসলে তারা ইসলামী আইনগুলো নারীদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তখন দেখা গেছে জামাতের বিরুদ্ধে আরেকটা আন্দোলন কিন্তু শুরু হয়ে যাবে, যে সেটা নারীবাদীদের নামে। কিংবা বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তখন এই দুই দল কিন্তু একত্রিত হয়ে গিয়ে জামাতের বিরুদ্ধে তখন আন্দোলন করা শুরু করবে, এমন একটি প্রবণতা কিন্তু চলবে। আসলে বাংলাদেশে আসলে কোনো রাজনৈতিক দলটাই আসলে সঠিকভাবে আহ, মানে কাম্য না বাংলাদেশের জন্য। কারণ একদল যদি ক্ষমতায় আসে, তার বিরোধী দল হিসেবে আরো অন্য একটি শক্তিশালী দল তখন দাঁড়ায় যায়, তখন তারা হচ্ছে এই দলের বিপক্ষে ষড়যন্ত্র চালাতে থাকে। তো এমনই ভাবে যদি একটার পর একটা এভাবে ষড়যন্ত্র চলতেই থাকে, তা বাংলাদেশের স্থিতিশীলতা কিন্তু কখনোই আসবে না। আবার বাংলাদেশের মানুষের মধ্যেই কিন্তু এই অস্থিতিশীলতার একটা ডিএনএ এর মধ্যে কিন্তু ঢুকে গেছে। বাংলাদেশের মানুষ কখনোই শান্তি চায় না বা শান্তি হয়ে থাকতেও চায় না। এরা সবসময় চায় যে একটা ঝাই ঝামেলার মধ্যে থাকে, মানে একটা অরাজকতা কিন্তু তৈরি করেই রাখে। কারণ আমরা বাংলাদেশের মানুষের ডিএনএ এর মধ্যে নিয়ম নীতিটা নাই। যে যার যার মতো ভাবে বাঁচবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম নীতি। আমরা কখনোই চাই না দেশ উন্নত হোক বা দেশের জনগণ উন্নত হোক, কিংবা আমরা একটি উচ্চ পর্যায়ে যাই, এটা আমরা নিজেরাই চাই না। যার ফলে আমাদের দেশ এখন পর্যন্ত উঠে আসতে পারে নাই। এখন পর্যন্ত আমরা সেই তলানিতেই রয়ে গেছি, অর্থনৈতিক ভাবে হোক বা শিক্ষাক্ষেত্রে হোক, সব দিক থেকেই। কারণ আমরা নিজেরাই হচ্ছি ভালো না। আসলে এই কথাগুলো মূল কথা হচ্ছে যে আসলে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে বলা ছিল যে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় আসবে যদি খুব শীঘ্রই নির্বাচন হয়। তো সেখানে একজন বলতেছিলেন যে আসলে আমরা যাতে পাগল না হয়ে বিএনপিকে আবার পুনরায় ক্ষমতায় না আসি, তিনি চাচ্ছেন যে আসলে জামাত ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এমন একটি কথা বলেছেন। আসলে কে ক্ষমতায় আসে এটা এখন আমাদের বলার অপেক্ষা নাই, কারণ আমরা আসলে ভবিষ্যৎবাণী করতে পারি না। নির্বাচন আসলে আসলেই বোঝা যাবে যে আসলে কে ক্ষমতায় আসে।
তবে আমরা যারা সাধারণ জনগণ আছি যে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, কিন্তু নতুন বাংলাদেশের নামে যে বাংলাদেশে আবার নতুন ভাবে অরাজকতা সৃষ্টি হবে, নতুন ভাবে চাঁদাবাজি সৃষ্টি হবে, এরকম কিন্তু আমরা চাই না কোনোভাবে। আমরা চাই যে চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত, এবং নাগরিকের সর্বাধিক অধিকার যাতে বজায় থাকে, এমন একটি দেশ চাই। কিন্তু আদৌ কি আমাদের এই এই দেশ এমন একটি দেশে পরিণত হবে কিনা, সেটাই হচ্ছে এখন সন্দেহের বিষয়।